নমস্কার সকলকে। হাতে আছে শুধু আজকের দিনটা। আর তারপরেই কিন্তু মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 2025-এর তাদের প্রথম ম্যাচটা খেলতে নামতে চলেছে। বিপক্ষ দল হলো তুর্কমেনিস্তানের ক্লাব আহালেপকে। তো এই আজকের দিনটাই শুধুমাত্র প্র্যাকটিসের জন্য সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে মোহনবাগান দল। তো আগামীকাল তুর্কমেনিস্তানের বিরুদ্ধে মোহনবাগান কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে, সবথেকে স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে মোহনবাগান লাস্ট 3-4টে দিন যেভাবে প্র্যাকটিস করেছে বা কোচ মলিনা যে সমস্ত প্লেয়ারদের নিয়ে বেশি করে প্র্যাকটিস করিয়েছে সেই সমস্ত প্লেয়ারদের ওপর ভিত্তি করে যদি প্লেইং ইলেভেনটা বানায় তাহলে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। তো এই বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করব। তো সেই সঙ্গে ভারতীয় ফুটবল দলকে নিয়েও কথা বলার আছে, যেখানে ভারতীয় ফুটবল দলের যে জাতীয় দলের কোচ খালিদ জামিল তিনি কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি। তো কেন ডাকেননি এই বিষয়টাও কিন্তু ডিটেলসে আলোচনা করব, কারণ সামনেই আছে এএফসি এশিয়ান কাপ 2027-এর কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। একটা হোম ম্যাচও আছে, একটা অ্যাওয়ে ম্যাচও আছে, যে ম্যাচে কিন্তু মোহনবাগান দলের কোনো প্লেয়ারকে জাতীয় দলে ডাকা হয়নি। তো এই বিষয়টা নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট ভিডিও হবে, ইম্পর্টেন্ট টপিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো দেখো, প্রথমে যদি মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, দেখো এই যে প্লেইং ইলেভেনটা আমি বানাচ্ছি বা বানাতে চলেছি, এটা কিন্তু বিগত 3-4 দিন মোহনবাগান দলের হেড কোচ মলিনা তিনি প্লেয়ারদের নিয়ে যেভাবে প্র্যাকটিস করিয়েছেন আমি তার উপর ভিত্তি করে বানাচ্ছি। হয়তো এই প্লেইং ইলেভেনটা কোচের সঙ্গে আমার নাও মিলতে পারে, আবার এমনও হতে পারে যে হুবহু মিলেও গেল। তো যাই হোক, হয়তো ফরমেশনটা 4-2-3-1 এইরকম হিসাবেই থাকবে, যেখানে গোলকিপার পজিশনে 1 নম্বর চয়েস বিশাল কাইত এবং 4জন ডিফেন্সের মধ্যে রাইট ব্যাকে থাকবে মেহতাব সিং, লেফট ব্যাকে হয়তো শুরু করবে অভিষেক টেকচাম এবং মাঝখানে থাকবে দুজন ফরেন ডিফেন্ডার টম অলডেট এবং অ্যালবার্তো রড্রিগেজ। কারণ এইটুকু তোমরা নিশ্চিত হয়ে যাও যে দুজন বিদেশি ডিফেন্ডার ছাড়া কিন্তু কোচ মলিনা প্লেইং ইলেভেন সাজাবে না। এবার তারপরে তার সামনে যে দুজন ডিফেন্সিভ ব্লকার থাকবে তারা হয়তো থাকবে, একদিকে আপুইয়া এবং আরেকদিকে থাকবে দীপক টাংরি। এবার যে দুজন উইঙ্গার থাকবে তার মধ্যে বাঁদিক থেকে শুরু করবে লিস্টন কোলাসো এবং ডান দিক থেকে শুরু করবে শাহাল আব্দুল সামাদ, এবং তাদের মাঝখানে যে অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ মিডফিল্ডারের পজিশনে থাকবে সে হলো জেসন কামিংস, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে শুরু করতে চলেছে জেমি ম্যাকলারেন। দেখো, হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি রবসন রবিনো বা দিমিত্রি পেত্রাতস এদেরকে কেন প্রথম 11-এ রাখলাম না, যে কারণে তোমাদের হয়তো প্লেইং ইলেভেনটা কারোর নাও পছন্দ হতে পারে। তো একটা জিনিস তোমরা ভালোভাবে একটু ভাবো, চিন্তা ভাবনা করো, যে যেখানে রবসন রবিনো, দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন এই 3টে প্লেয়ারকে প্রত্যেক দিন মেন অনুশীলন হওয়ার পরে আরো আধ ঘন্টা করে ফিটনেসের উপরে আলাদা করে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, তার মানে কোথাও এই 3টে প্লেয়ারের ফিটনেসের অভাব আছে। আর এই 3টে প্লেয়ারের মধ্যে তুলনামূলকভাবে একটু ফিট আছে জেমি ম্যাকলারেন, এবং তাছাড়াও কোনো একজন বিদেশি ভালো মানের স্ট্রাইকার ছাড়া কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দল খেলতে পারবে না, কারণ এমনি একজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। তো সেই জায়গাটায় কিছু করার নেই, যেহেতু প্লেয়ার ম্যানেজমেন্ট নেয়নি। কিন্তু এবার যদি একজন বিদেশি স্ট্রাইকারকেও না খেলায় তাহলে কিন্তু গোল করার এবিলিটি বা গোল করার কিন্তু অপশনটা কমে যাবে দলের কাছে। তো সেক্ষেত্রে ম্যাকলারেনকে কিন্তু খেলাতেই হবে, আর ম্যাকলারেন যদি স্টার্ট করে এইটুকুও তোমরা নিশ্চিত হয়ে যাও ম্যাকলারেন কিন্তু পুরো 90 মিনিট খেলতে পারবে না, আর তার জায়গায় কিন্তু ওই 65-70 মিনিটে কোনো না কোনো একটা প্লেয়ার আসবেই আসবে সাবস্টিটিউট হিসাবে। এবার যে দিমিত্রি পেত্রাতস এবং রবসন রবিনো এই দুজনকে নিয়ে কথা বললাম, এই দুজন কিন্তু খেলবে না এমনটা নয়, তারা রিজার্ভ বেঞ্চে থাকবে, রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করবে যতদূর সম্ভব, এবং হয়তো ওই 65-70 মিনিট কি হাফ টাইমের পর তারা নামবে। তবে রবসন রবিনো এই মুহূর্তে পুরোপুরি ফিট না হলেও এই আনফিট রবসন রবিনো যেটুকু খেলা দেখাবে তাতে কিন্তু অপোনেন্ট সত্যিই চাপে থাকবে। তো এই গেল প্লেইং ইলেভেন নিয়ে কথা। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু কোচ নয়, আমি কখনোই কোচের স্ট্র্যাটেজি ধরতে পারবো না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 3-4 দিন ধরে যেভাবে কোচ প্লেয়ারদের প্র্যাকটিস করাচ্ছে তার উপর ভিত্তি করে আমি প্লেইং ইলেভেনটা বানালাম। তো এবার দেখা যাক আগামীকাল মোহনবাগান দলের হেড কোচ মলিনা তিনি কেমন প্লেইং ইলেভেন নামান। তো এই গেল মোহনবাগান দলকে নিয়ে আপডেট। এবার যদি আমাদের ভারতের জাতীয় ফুটবল নিয়ে কথা বলি, দেখো যেখানে খালিদ জামিল সে এই মুহূর্তে ভারতের জাতীয় দলের কোচ হয়ে গেছে, আর 4টে ম্যাচে ভারতকে কোচিংও করিয়েছে, তার মধ্যে 2টো ম্যাচ জিতেছে, একটা হেরে গেছে এবং একটা ড্র করিয়েছে। ওভারঅল দেখতে গেলে দৃষ্টিনন্দন ফুটবল হয়তো খালিদ জামিল খেলাতে পারছেন না, কিন্তু সফলতাটা দিচ্ছেন।
ভারত কিন্তু ফাইট করছে, এটুকু কিন্তু দেখা যাচ্ছে ভারতের থেকে। তো সামনেই আছে এএফসি এশিয়ান কাপ 2027-এর কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে কিন্তু দলে একাধিক পরিবর্তন দেখা গেছে। তার মধ্যে সবথেকে বড় চমক হলো সুনীল ছেত্রী, যাকে কিন্তু দলে নেওয়া হয়েছে। কাফা নেশনস কাপে কিন্তু সুনীল ছেত্রীকে দলে ডাক পাঠানো হয়নি, তবে এবার কিন্তু তাকে ডাক পাঠানো হয়েছে। তো তার কারণটা কি? দেখো, একটা হতে পারে কাফা নেশনস কাপে ভারতীয় জাতীয় দল কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু একটা জায়গায় তাদের দুর্বল ছিল, যেটা হলো গোল করার অপশন। তো ওভারঅল তোমরা যদি দেখো, প্রথম দিন যে খেলাটা হয়েছিল তাজিকিস্তানের বিরুদ্ধে, সেখানে কিন্তু গোল করেছিল আনোয়ার আলী এবং সন্দেশ ঝিঙ্গান, এবং তারপরে দুটো ম্যাচে স্কোর করতে পারেনি, এবং লাস্টে যে ওমানের বিরুদ্ধে খেলেছিল সেইটাই যতদূর সম্ভব উদান্তা সিং গোল করেছিল। তো ধরতে গেলে ডিফেন্ডাররা বেশি গোল করছে আর অ্যাটাকিং ভাগের প্লেয়াররা গোল কম করছে। তো এই কারণেই হয়তো সুনীল ছেত্রীকে আবার দলে আনা হয়েছে, কারণ যতই সুনীল ছেত্রীর বয়স হয়ে যাক না কেন, যত যাই হোক না কেন, এখনো পর্যন্ত কিন্তু ভারতীয় দলে স্কোর করার মতো প্লেয়ার বা গোল করার মতো প্লেয়ার তৈরি হয়নি সুনীল ছেত্রীর পরে। সেই কারণে হয়তো গোল করার অপশনটা বাড়ানোর জন্য সুনীল ছেত্রীকেই আবার ফিরিয়ে আনা হয়েছে। এবং তার থেকেও আরো দুটো বড় চমক আছে, যেটা হলো মোহনবাগান দলের কোনো প্লেয়ারকে কিন্তু জাতীয় দলের শিবিরে ডাকা হয়নি। শুধুমাত্র মোহনবাগান নয়, এফসি গোয়া দলেরও কোনো প্লেয়ারকে ডাকা হয়নি। তো তার কারণ হলো এএফসি চ্যাম্পিয়ন লিগ 2। তো এই দুটো দলই ভারত থেকে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচগুলো খেলছে, যে কারণে তাদের কোনো প্লেয়ারকে ডাকা হয়নি, কারণ তারা ভালোভাবেই জানে যে এই ক্লাবগুলোও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, ভারতকে রিপ্রেজেন্ট করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি সেই প্লেয়ারগুলোকে ডাকা হয়, তারা কিন্তু আসতে পারবে না, বা তাদের নিয়ে আসাটাও খুব একটা বুদ্ধিমানের কিছু হবে না। তো সেই কারণে কিন্তু মোহনবাগান দলের কোনো প্লেয়ারকে ডাকা হয়নি, সেই সঙ্গে এফসি গোয়া দলেরও কোনো প্লেয়ারকে ডাকা হয়নি। তবে এতে কিন্তু কোনো ভয় বা কোনো রাগের ব্যাপার নেই যে খালিদ জামিল রাগ করে কোনো প্লেয়ারকে ডাকেনি, এমনটা নয়। এই এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ শেষ হয়ে গেলে আবার কিন্তু এই সমস্ত প্লেয়ারকে জাতীয় দলে ডাকা হবে। এবং সেই সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, খালিদ জামিল কিন্তু ভারতের জাতীয় দলের সঙ্গে সঙ্গে ভারতের জুনিয়র দলের খেলাও ভালো রকম লক্ষ্য করেছে। যেখানে আন্ডার 23 দলটা কিছুদিন আগে খেললো, কাতারের বিরুদ্ধে তাদের হারিয়ে দেওয়া হলো, জর্ডনকে তারা হারালো, ব্রুনেইকে তারা হারালো। তো সেখানে একটা দলকে 6-0 গোল, একটা দলের বিরুদ্ধে 2-0 গোল, এবং একটা দলের বিরুদ্ধে 2-1 গোলে হেরে গেছে। তবে জর্ডন এবং ব্রুনেইকে তো ভালোভাবেই হারিয়েছে। তো সেখানে যে সমস্ত প্লেয়ারগুলো ভালো রকম পারফরমেন্স করেছে, তার মধ্যে একজন অবশ্যই মোহাম্মদ সুহেল, তাকে কিন্তু জাতীয় দলে ডাকা হয়েছে। ডিফেন্ডার পারামবীর, তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। এরকম কিন্তু আরও 2-3টে প্লেয়ারকে আন্ডার 23 দল থেকে ভারতের জাতীয় দলে ডাকা হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কি, আমাদের জাতীয় দলের কোচ খালিদ জামিল তিনি কিন্তু তাদের সিনিয়র দলের সঙ্গে সঙ্গে যে জুনিয়র দল আছে, সেই জুনিয়র দলের উপরেও কিন্তু নজর রেখেছে, প্লেয়ারদের দেখছে কে কেমন খেলে, সেই সমস্ত প্লেয়ারদের কিন্তু জাতীয় দলে ডাক পাঠাচ্ছে। তো এটা অবশ্যই একটা ভালো দিক। মোহাম্মদ সুহেলের যে পরিমাণ স্কিল আছে, সে কিন্তু এই সিঙ্গাপুরের বিরুদ্ধে যথেষ্ট ভালো ম্যাচ খেলতে পারে, সিঙ্গাপুরকে হারানোর ক্ষমতা রাখে। তো এবার দেখা যাক এদের মধ্যে কোন কোন প্লেয়ার আমাদের এই মুহূর্তে জাতীয় দলে চান্স পায়। তো আশা করছি যদি মোহাম্মদ সুহেল পায়, সে কিন্তু তার কারিগরি, সে কিন্তু তার কারিশমা দেখাবে, সে তার খেলাটাকে কিন্তু ফুটিয়ে তুলতে পারবে খালিদ জামিলের আন্ডারে। তো বন্ধুরা, আমি তো আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটা সময় কথা বলবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।